শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছু আমার শাশুড়ি মায়ের কথা মতো চলে। সবাই যখন আমাকে বরণ করার জন্য মিষ্টি খাওয়ানোর জন্য আসছিল, তখন দেখলাম আমার শাশুড়ি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে মিষ্টি খাওয়ানোর আগে সবাই একবার করে আমার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। যখন সে চোখ দিয়ে ইশারা করছিল তবেই আমার মুখে মিষ্টি দিচ্ছিল। তো এটা আরো শিওর হলাম যখন বাসর রাতে আমার স্বামী আমাকে বলল, এই বাড়ির সবকিছু আমার মায়ের কথা মতো চলে, তুমিও সবকিছু আমার মায়ের কাছে জিজ্ঞেস করে করে করবা, কেন করবা, কেন করতে হবে, এগুলা কখনোই প্রশ্ন করবা না। ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম এ কোথায় এসে পড়লাম, আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেল। শুধু সিনেমা নাটকের দেখেছি, মামাতো বোন খালাতো বোনদের মুখে শুনেছি শাশুড়ির অত্যাচারে জীবনটা শেষ হয়ে যায়। সবকিছু বোধহয় এখন আমার সাথে ঘটতে চলেছে। ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিলাম। আমার শাশুড়িকে আমি মাত্র একটি বার দেখেছিলাম, যেদিন আমাকে দেখতে এসেছিল। আমি এসে যখন ওনার সামনে বসেছিলাম, উনি তখন আমাকে জিজ্ঞেস করেছিল তোমার নাম কি। আমি আমার নামটা বললাম। তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কি করো। আমি বললাম বিয়ে কমপ্লিট করে আমি একটা জব করছি। আর কোনো কথা বলেননি, উনি শুধু বললেন মেয়ে আমার পছন্দ বলেই ওনার হাত থেকে আংটিটা খুলে আমার হাতে পরিয়ে দিল। সেদিনও আমি খুব অবাক হয়েছিলাম, যে বিয়ে করবে তাকে একটিবারের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না উনি, যে উনি রাজি কিনা। আসলে দেখতে ভীষণ স্মার্ট, ভীষণ শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষ। সকল অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর যখন সব আত্মীয় স্বজন চলে গেল, আমারও ছুটি শেষ, আমার স্বামীরও ছুটি শেষ। আমি খুব ভয়ে ভয়ে সকালবেলা শাশুড়ির কাছে গেলাম বলার জন্য যে কাল থেকে আমাকে অফিসে জয়েন করতে হবে। গিয়ে দেখি উনি গম্ভীর মুখে বসে আছেন। খুব ভয়ে ভয়ে ওনার রুমে ঢুকে ওনাকে বললাম মা কালকে থেকে তো আমার অফিস খোলা, অফিসে যেতে হবে। শুনে উনি কোনো প্রতিক্রিয়া করলেন না, শুধু গম্ভীর মুখে আমাকে বললেন তোমাকে কি লাঞ্চটা দুপুরে অফিস থেকেই দিবে না বাসা থেকে নিয়ে যাবে। আমি শাশুড়িকে বললাম না মা, লাঞ্চটা অফিস থেকেই দেয়। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা হয়নি। যখন অফিস থেকে বাড়ি ফিরলাম দেখলাম সব কাজ শেষ, রান্না বান্না গুছিয়ে আমার শাশুড়ি খাবার নিয়ে টেবিলে বসে আছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম কাল থেকে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, আর আমি এসে সমস্ত কাজ করব, রান্না বান্না করব, আপনি শুধু রেস্ট নেবেন। তোরে আমার শাশুড়ি বলল এক হাতে 10 কাজ করতে যেও না, তাহলে কোনোটাই ভালো হবে না, তুমি বরং অফিস করো, সেটাতেই মনোযোগ দিয়ে করো, রান্না বান্না সে আমি দেখে নেব। এই কথায় আমি একটু অবাকই হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমার নতুন নতুন বিয়ে হয়েছে, এজন্য সংসারের কাজ থেকে একটু দূরে রাখছে। এই ভুলটাও আমার ভেঙে যায় আমাদের বিয়ের যখন 1 বছর হয়ে যায়। 1 বছর পরেও আমার শাশুড়ি কোনোদিন আমার জন্য কোনো রান্না বান্না কোনো কাজ ফেলে রাখতো না, সবকিছু নিজে গুছিয়ে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতো। এই প্রথম দিনই আমাকে বলে দিয়েছিল যদি তোমার কখনো কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে তাহলে তোমার যখন ছুটির দিন থাকবে সেদিন তুমি রান্না করো, অফিসের দিন কাজ করে এসে তোমার রান্না বান্নার ঝামেলা পোহাতে হবে না। হঠাৎই একদিন অফিসে আমার প্রচুর দেরি হয়ে যায়, বাসায় যে একটু ফোন করে জানাবো যে আমার আসতে লেট হবে সেটাও জানাতে ভুলে গিয়েছিলাম। রাতে রিসেপশন থেকে ফোন করে আমাকে বলা হলো কেউ একজন নিচে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করছে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, আমার জন্য আবার কে বসে থাকবে। গিয়ে দেখি আমার শাশুড়ি মা গম্ভীর মুখে বসে আছে। আমাকে দেখতেই তিনি বলে উঠলেন তুমি কি এখনই বের হবে না তোমার কাজ শেষ হয়নি, আরো লেট হবে। তখন আমি শাশুড়ি মাকে বলে উঠলাম না মা আমার কাজ শেষ, আমি এখনই বের হবো। শাশুড়ি মা বলে উঠলেন ঠিক আছে চলো আমরা একসাথেই বের হবো। শাশুড়ির সাথে একসাথে রাতের বেলা বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সব খাবার টেবিলে গুছানো আছে, স্বামী আমাদের জন্য অপেক্ষা করছিল একসাথে খাবে বলে। সেদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল লেট হবে ফোন করে বললেই পারতে, তোমাকে কতবার ফোন দিয়েছি ফোনটাও ধরোনি। বললাম মা আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি অনেক দুঃখিত, এরপর থেকে এরকম হবে না, আমি আগে থেকেই জানাবো যদি দেরি হয় কখনো। তখন শাশুড়ি মা বলে উঠলেন তোমার এই ভুলে যাওয়ার চক্করে আমি যে কত কিছু টেনশন করেছি একটাবার চিন্তা করেছো, এরকম আর যেন কখনো না হয়। 1 সপ্তাহ পরে আমার ফুফু শাশুড়ির বাসায় দাওয়াত ছিল। আমার শাশুড়ি আমাকে আমার হাজবেন্ডকে নিয়ে সেখানে বেড়াতে যায়। সেখানে বেড়াতে যাওয়ার পর আমার ফুফু শাশুড়ি আমাকে একটু মুখ বাঁকিয়ে বলে উঠলো যে কি হলো, বিয়ের তো 2 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা নিবে কবে। কিছু বলতে যাবো ঠিক তখনই আমতা আমতা করছিলাম, শাশুড়ি বলে উঠলো তুমি ওদেরকে এই প্রশ্ন করছো কেন, এটা ওদের বিষয়, ওদের যখন ইচ্ছা হবে আল্লাহর যখন ইচ্ছা হবে দেওয়ার জন্য ঠিক তখনই ওরা বাচ্চা নিবে, মানুষের এইভাবে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করতে হয় না। আমার ফুফু শাশুড়ি আমার শাশুড়িকে মুখ ভেঙচিয়ে বলে উঠলো বউকে এত লাই দিয়ে মাথায় তুলো না, যখন চুনকালি মেখে পালাবে তখন বুঝবে যে কেমন লাগে। তখন আমার শাশুড়ি বলে উঠলো কিভাবে রাখবো, তোমরা আমাকে যেভাবে রেখেছিলে কাজের লোকের মতো সেরকম আচরণ করতে বলো বউর সাথে, আমি আমার বউকে কাজের লোক ভাবি না। তখন বসে বসে ভাবছিলাম এত শক্ত একজন মানুষ, এত পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষকেও কেউ কষ্ট দিতে পারে। আর কোনো কিছু বললাম না। বাসায় আসার পরে খুব জানতে ইচ্ছে করছিল যে আমার শাশুড়ি মায়ের সংসার জীবনটা কেমন ছিল। ফল নিয়েই শাশুড়ি মায়ের রুমে গেলাম, মাকে গিয়ে জিজ্ঞেস করলাম মা একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করে। আমার শাশুড়ি মা বললো বলো মা কি মনে করব, কি জিজ্ঞেস করবে বলো। তখন আমি বললাম আপনার সংসার জীবনটা কেমন ছিল মা একটু জানতে চাই। শাশুড়ি খুব দুঃখ ভরা কণ্ঠ নিয়ে আমাকে বলল আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার সরকারি চাকরি হয়েছিল, আমার শাশুড়ি সেই চাকরিটা আমাকে করতে দেয়নি,
শ্বশুরও আমার সাথে যা তা ব্যবহার করতো। তখন আমার অনু আমার পেটে ছিল, অনু আমার স্বামীর নাম। সবকিছু মুখ বুজে চুপচাপ সহ্য করতাম। এই সমাজের মানুষ না, যে সহ্য করে তার উপরে সবকিছু চাপিয়ে দেয়। না, আমার কোনো কিছু করার ছিল না। তাদের জন্য আমার মনে কোনো সম্মান ছিল না, ভালোবাসা ছিল না, শুধু দায়িত্ব ছিল যেটা আমি পালন করে গেছি। কখনোই চাইনি আমার ছেলের বউটা আমার মতো জীবন পাক। আমি সবসময় চেয়েছি আমার যে ছেলের বউ হবে আমি তাকে আমার মেয়ে বানিয়ে রাখবো। শাশুড়ি কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি শুধু তার মুখটা দেখছিলাম, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছে এই মানুষটা তার ভিতরে। তখন না নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমি একজন এরকম মানুষ পেয়েছি, এরকম শাশুড়ি মা পেয়েছি যে ছেলের বউ না, মেয়ে করে আমাকে রেখেছে। এখনকার যুগে এরকম একজন শাশুড়ি পাওয়া একটা মেয়ের জন্য কতটা যে ভাগ্যের সেটা বলে বোঝাতে পারবো না। সম্পূর্ণ এই স্টোরিটা ছিল একজন ভাগ্যবতী আপুর লাইফ থেকে নেওয়া।